সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের দ্বিতীয়তম লেকচারে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরহেনিয়াস সমীকরণ এবং প্রভাবকের প্রকারভেদ নিয়ে। আমরা শুরুতে জানবো হচ্ছে সক্রিয়ণ শক্তি নিয়ে। এই সক্রিয়ণ শক্তি হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে সক্রিয় হয় এবং বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা, আমরা যদি কোনো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করি, তাহলে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন বিক্রিয়াটা আমাদের শুরু হয় তখন বিক্রিয়ক অণুগুলো গতিশীল হয় এবং এই গতিশীল হওয়ার কারণে অণুগুলোর মধ্যে এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয় এবং এই সংঘর্ষের পর একটি ন্যূনতম শক্তি অর্জন করে, তারপর সে হচ্ছে উৎপাদ তৈরি করে। তার মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো গতিশীল হয়ে সংঘর্ষ যখন লিপ্ত হয় তখন ন্যূনতম একটি শক্তি অর্জন করে উৎপাদ তৈরি করে। এই ন্যূনতম যে শক্তিটা অর্জন করার পর উৎপাদে তৈরি হয় সেই শক্তিটাকে মূলত বলবো আমরা সক্রিয়ণ শক্তি। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে এই সক্রিয়ণ শক্তি সম্পর্কে বিজ্ঞানী আরহেনিয়াস আমাদের হচ্ছে একটি সমীকরণ প্রতিপাদন করেন। আমরা হচ্ছে এই আরহেনিয়াস যে সমীকরণটা প্রতিপাদন করেন তার রূপটা আমরা একটু দেখব। শুরুতে আমরা দেখব হচ্ছে আরহেনিয়াস আমাদের সক্রিয় শক্তি সম্পর্কে যে সমীকরণটা প্রথমে দিয়েছিল তা হচ্ছে কে ইকুয়াল টু এ ই ইনভার্স ই এ বাই হচ্ছে আমাদের √3। আমরা এটাকে 1 নং সমীকরণ কল্পনা করি এবং শুরুতে আমরা এখানে যে রাশিগুলো আছে তাদের একটু পরিচয়গুলো তোমাদের সাথে বলি। আমাদের এখানে হচ্ছে প্রথমে কে কে মানে হচ্ছে বেগ ধ্রুবক, কে মানে হচ্ছে আমাদের বেগ ধ্রুবক। তারপর হচ্ছে আমাদের টি মানে হচ্ছে তাপমাত্রা। এরপর হচ্ছে আমাদের আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। আর আমাদের হচ্ছে ই এ, এটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, এটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। আচ্ছা, তাহলে আমাদের আরএনএর সমীকরণটা আমরা কি দেখলাম? মূলত প্রথমে যে কে ইকুয়াল টু এ ই ইনভার্স ই এ বাই হচ্ছে আর টি। এখন আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষে 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা হচ্ছে লন দ্বারা গুণ করব। আমরা বলতে পারি 1 নং এর উভয় পক্ষে লন নিয়ে পাই। আচ্ছা, যদি আমরা লনটা নিই তাহলে আমাদের কি দাঁড়াবে? লন নিলে আমরা পাবো হচ্ছে লন কে ইকুয়াল টু হচ্ছে লন অফ এ ই ইনভার্স ই এ বাই হচ্ছে আর টি। এখন আমরা লনের সূত্র থেকে জানি যে লন অফ এ ইন্টু বি যদি হয় তখন আমরা লিখতে পারবো লন অফ এ প্লাস হচ্ছে লন বি। লন অফ এ ইন্টু বি এর সূত্র হচ্ছে লন এ যোগ হচ্ছে লন বি। তাহলে সেই অনুযায়ী আমরা লিখবো লন কে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ এবং ই গুণ আকার আছে। তাহলে আমরা লনের সূত্র অনুযায়ী লিখবো লন এ প্লাস হচ্ছে লন অফ ই ইনভার্স ই এ বাই হচ্ছে আমাদের আর টু। এখানে মাইনাস ই এ বাই আর টি হচ্ছে আমাদের ই এর। এরপর আরেকটা সূত্র দেখবো, সেটা হচ্ছে লন অফ এ টু দি পাওয়ার অফ এম যদি হয় তাহলে আমরা লিখবো এম লন এ। অর্থাৎ লন অফ এ টু দি পাওয়ার অফ যদি এম ফরম্যাটে থাকে তখন হচ্ছে আমাদের এমটাকে আমরা লনের পাশে লিখতে পারবো। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এখন লিখি তাহলে লিখবো লন কে ইকুয়াল টু হচ্ছে লন এ, আর এখানে পাওয়ারটা আমাদের লনের পাশে চলে আসবে। এবং সেখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবা যে আমাদের পাওয়ারটা যখন লনের পাশে আসবে
এই প্লাসের মান হচ্ছে হবে কি মাইনাস ই এ বাই আর টি লন ই। এরপর তোমরা জানো যে লন এর মানটা হচ্ছে আমাদের 1, লন এর মানটা হচ্ছে আমাদের 1, আমরা ইনটু লিখবো কত 1, মনে রাখবা লন এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি লনের পরিবর্তে লগ নিয়ে আসি, তাহলে আমাদের লন এবং লগ এর সম্পর্ক থেকে জানি লন সমান হচ্ছে 2.303 লগ। তাহলে আমরা এখন সমীকরণটাতে লনের পরিবর্তে লগ যদি বসাই, তাহলে লিখতে হবে 2.303 লগ কে ইকাল টু হচ্ছে 2.303 লগ এ মাইনাস ই এ বাই হচ্ছে আমাদের আর টি। এবার আমরা এই সমীকরণের উভয় পক্ষে 2.303 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের কি দাঁড়াবে দেখাতে হচ্ছে উভয় পক্ষে 2.303 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের কি হবে যে 2.303 দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা আমাদের বাদ চলে যাবে, বাদ গেলে আমরা পাবো হচ্ছে লগ কে। আবার এখানেও আমাদের 2.303 বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে লগ এ। আর এই অংশ যেহেতু 2.303 নাই, এবং যেহেতু আমি উভয় পক্ষে আসলে মূলত 2.303 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ই এ বাই 2.303 আর টি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই জিনিসটাকে লিখি, এবার লগ কে আমরা যদি এটাকে আগে লিখি, তাহলে লিখতে পারবো মাইনাস ই এ বাই 2.303 আর টিটাকে যদি আমরা আলাদা করে লিখি, তাহলে লিখতে হবে 1/t। যেহেতু টিটা হচ্ছে আমাদের নিচের রাশি, এই জন্য আমাদের লিখতে হচ্ছে 1/t। এবার এই সমীকরণটাকে তোমরা যদি এভাবে চিন্তা করো যে লগ এটা হচ্ছে আমাদের y, আর মাইনাস এ বাই 2.303 এটাকে আমরা m যদি ধরি, আর 1/t এটা হচ্ছে আমাদের x। এখানে আমাদের আরেকটা অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে যে প্লাস লগ এ। তাহলে এই প্লাস লগ এটাকে আমরা সি যদি ধরি, প্লাস লগ এটাকে আমরা যদি কি ধরি বলতো সি ধরি, তাহলে এই সমীকরণটা আমাদের y ইকাল টু mx প্লাস সি এর অনুরূপ হবে। লক্ষ্য করো আমাদের যে আরহেনসের সমীকরণে সর্বশেষ যে রূপটা আমরা পেয়েছিলাম, সেখানে লগ কে যদি আমরা y মাইনাস এ বাই 2.303 আর এটাকে যদি m 1/t কে যদি আমরা x ধরি, আর লগ a যদি c হয়, তাহলে এই ইকুয়েশনটা মূলত y ইকুয়াল টু mx প্লাস c এর সমীকরণের অনুরূপ হয়। এটাকে বলা হয় x অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। তোমরা ইতিমধ্যে একটা সমীকরণ দেখেছো, সেটা হচ্ছে y ইকুয়াল টু mx। এটি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর যখন প্লাস সি হবে, তখন এটিকে বলা হচ্ছে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে এখানে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে এরকম, এবং এই সরলরেখাটা হচ্ছে y অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণের অনুরূপ। আচ্ছা, এবার আসো আমরা যদি এই সমীকরণটাকে মানে এই লগ কে যদি লগ কে ভার্সেস 1/t একটা লেখচিত্র অঙ্কন করি, মানে অর্থাৎ y অক্ষ বরাবর যদি আমাদের লগ কে হয়, আর x অক্ষ বরাবর যদি আমরা 1/t পাই, তখন সেই গ্রাফের যে ঢাল, সেই ঢালের মানটা হবে আমাদের m। এবং এখানে m এর ভ্যালুটা কত হবে মাইনাস এ বাই 2.303 আর। তাহলে এখানে আমাদের m এর পরিচয়টা হচ্ছে ঢাল। তার মানে হচ্ছে এই সমীকরণ অনুযায়ী আমরা যদি একটা গ্রাফ তৈরি করি, তার নাম হবে লগ কে বনাম 1/t এর লেখচিত্র, এবং সেখান থেকে যে ঢালের মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস এ বাই 2.303 আর। তো চলো আমরা হচ্ছে একটু গ্রাফটা যদি তোমাদেরকে দেখাতে চাই, যে আমাদের এই আরএন এর সমীকরণ অনুযায়ী আমরা যদি গ্রাফটা তৈরি করি, এটা হচ্ছে এক্স অক্ষ, তারপর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন আমরা কি বলছিলাম দেখো তো হচ্ছে
আমাদের ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে লগ কে, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/t, বা যেটাকে আমরা আবার টি ইনভার্সও বলতে পারি। তাহলে এ লগ কে বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করলে আমরা বলছিলাম আমাদের একটা সরলরেখা পাবো, যেটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে এরকম একটি সরলরেখার সমীকরণ। এবং এই সমীকরণটা তৈরি করার পর আমরা হচ্ছে একটা ঢাল পাবো। আমরা কি পাবো? একটা ঢাল পাবো। দেখো তো ঢালটা কেমন হয়। এই যে ঢালটা আমরা দেখবো, এই যে এটা হচ্ছে ঢাল। ঢাল কি বলতো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা আমাদের উৎপন্ন হবে সেটা হচ্ছে ঢাল। তো এখানে ঢালের ভ্যালুটা যদি আমরা বলি যে কত হবে, ঢালের ভ্যালুটা হবে মাইনাস ই এ বাই 2.303 আর। এবং এখান থেকে মূলত আমরা সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারবো যে গ্রাফ থেকে যে ঢালের মানটা আমরা পাবো, আর আমাদের সমীকরণে মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা আমরা বসালেই হচ্ছে সক্রিয়ণ শক্তি এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে আরহেনিয়াস আমাদের সক্রিয়ণ শক্তি সম্পর্কিত যে গাণিতিক রূপটা দাঁড় করাইছিল, সেটি হচ্ছে লগ কে ইকুয়াল টু মাইনাস ই এ বাই 2.303 আর ইনটু হচ্ছে 1/t প্লাস হচ্ছে লগ এ। আমরা লগ কে কে যদি ওয়াই মাইনাস এ বাই 2.303 আর এটাকে যদি এম, 1/t কে যদি এক্স এবং লগ এ কে যদি সি কল্পনা করি, তাহলে এই সমীকরণটা মূলত ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর অনুরূপ হবে, যা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ। এখন এখান থেকে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি, সেই গ্রাফটার নাম হবে লগ কে বনাম 1/t। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর লগ কে, এক্স অক্ষ বরাবর যদি আমরা 1/t এর গ্রাফ তৈরি করি, সেখান থেকে একটা ঢালের মান পাবো। সেই ঢালের মান হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর। তাহলে আমরা তোমাদেরকে গ্রাফও দেখাইছিলাম যে আমাদের এক্স ওয়াই অক্ষ বরাবর হচ্ছে লগ কে, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/t, এবং এই গ্রাফ থেকে যে ঢাল পাবো তার সমতুল্য ভ্যালু হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর। আমরা ঢালটা পাওয়ার পর এই সমীকরণে যদি আর এর মানটা আমরা বসাই, তাহলে হচ্ছে সক্রিয়ণ শক্তি আমাদের ই এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি দুইটি ভিন্ন তাপমাত্রা T1 এবং T2 হয়, এবং সেই দুইটা ভিন্ন তাপমাত্রায় যদি আমাদের বেগ ধ্রুবক K1 এবং K2 হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারি তার জন্য আমরা একটা এখন ইকুয়েশন দেখব। আমি আবার একটু বলছি, আমরা দুটি ভিন্ন তাপমাত্রার জন্য, দুটি ভিন্ন তাপমাত্রায় দুটি ভিন্ন তাপমাত্রা যদি আমাদের কি হয় T1 এবং হচ্ছে T2, এবং একই সাথে যদি তাদের দুইটা ভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবক, বেগ ধ্রুবক যদি K1 এবং হচ্ছে K2 হয়, তাহলে আমরা আসলে কিভাবে সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারি। তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের সমীকরণটা আছে, এই যে আমাদের সমীকরণটা যেটা তোমরা দেখছিলাম, এই যে এখানে আমাদের কে T1 তাপমাত্রায় এখানে আমরা লিখবো T1, তখন তার বেগ ধ্রুবক এর মান হবে K1, এবং T2 তাপমাত্রার জন্য হবে এখানে T2, এবং বেগ ধ্রুবক হচ্ছে আমাদের K2। তাহলে সেই অনুযায়ী আমরা যদি আমাদের সমীকরণটা দাঁড় করাই, এটা ছিল আমাদের 2 নং। এখন আসা হচ্ছে দুইটি ভিন্ন তাপমাত্রার জন্য আমরা এই সমীকরণটা যদি সাজাই, তাহলে পাবো হচ্ছে প্রথমে T1 তাপমাত্রার জন্য আমরা লিখবো লগ অফ K1 ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু হচ্ছে আমাদের তখন T1 যোগ হচ্ছে লগ এ। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। আর হচ্ছে T2 তাপমাত্রা যদি আমরা হিসাব করি, তাহলে হবে লগ অফ K2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু হচ্ছে 1/T2 যোগ হচ্ছে লগ অফ এ। এটা হচ্ছে ধরো আমাদের 4 নং সমীকরণ। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই 4 নং থেকে 3 নং সমীকরণটা আমরা বিয়োগ করব। 4 নং সমীকরণ থেকে যদি 3 নং সমীকরণটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগটা কি করব?
আমাদের হচ্ছে লেফট সাইড টু লেফট সাইড বিয়োগ হবে, রাইট সাইড থেকে রাইট সাইডটা বিয়োগ হবে। তাহলে সেই অনুযায়ী আমরা লিখবো, দেখো লগ অফ k2 বিয়োগ হচ্ছে লগ অফ k1। যেহেতু আমি 2 নং 4 নং থেকে 3 নংটা বিয়োগ করছি, তাহলে সেই জন্য আমরা লিখতে হবে লগ অফ k2 বিয়োগ হচ্ছে লগ অফ k1। আচ্ছা, এবার আসে এই পাশে আমরা কি লিখবো, মাইনাস a বাই 2.303 r ইন্টু হচ্ছে 1 বাই t2 মাইনাস, এবার হচ্ছে ডান পাশে যে মানটা আছে সেটা আমরা দেখবো, মাইনাস a বাই 2.303 r ইন্টু হচ্ছে 1 বাই t1। আচ্ছা, এর বাইরে আমাদের আরো দুটো ফাংশন আছে, লগ এ এবং লগ এ, দুই পাশে কিন্তু মানে দুটো সমীকরণে কিন্তু লগ আছে। তাহলে আমাদের লগ এ মাইনাস হচ্ছে লগ এ, ঠিক আছে। তাহলে আমরা এখানে মূলত কি করলাম, 4 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা আমরা বিয়োগ করলাম। আচ্ছা, এবার তোমরা একটা লগ এর সূত্র জানো, যে লগ অফ এ মাইনাস হচ্ছে লগ বি যদি হয়, তাহলে আমরা লিখতে পারবো লগ অফ এ বাই বি। লগ এর সূত্র থেকে আমরা জানি, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে লিখবো যে লগ অফ k2 বাই হচ্ছে আমাদের k1। আর এখানে দেখো তো কি থাকে, এখানে মূলত আমাদের আগে এই লগ এ এবং লগ এ হচ্ছে কাটা যাবে। তাহলে আমাদের এই অংশ আর কি থাকে দেখো তো, এই অংশ হচ্ছে আমাদের আমরা যে করতে পারি, এই মাইনাসে মাইনাসে কি হবে বলো তো, প্লাস। তাহলে আমরা লিখবো ই এ বাই 2.303 r ইন্টু হচ্ছে 1 বাই t1, আমাদের হচ্ছে 1 বাই t1। আর এই অংশ আমাদের কি আছে দেখো তো, একটা মাইনাস সহ আছে, আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস ইএ বাই 2.30, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু হচ্ছে 1 বাই t2। দেখো এখানে আমরা কি করলাম, এই পাশে হচ্ছে আমাদের লগ এর সূত্র ব্যবহার করলাম, লগ এ মাইনাস লগ বি এর সূত্র হচ্ছে লগ অফ এ বাই বি। আর এখানে যেটা করলাম, লগ এ এবং লগ এ কাটা গেল, আর এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মাইনাসের মাইনাস হচ্ছে প্লাস। তাহলে আমরা পাবো এখানে ই এ বাই 2.303 আর ইন্টু হচ্ছে t1। আর এর পাশে আমাদের কি থাকলো, মাইনাস ই এ বাই 2.303 আর ইন্টু হচ্ছে t2। আচ্ছা, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে লগ অফ k2 বাই হচ্ছে k1। এবার দেখো তো হচ্ছে, তোমরা যদি লক্ষ্য করো উভয় পাশ থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে ই এ বাই 2.303 আরটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে পাবো আমরা 1 বাই t1। আর এখানে যদি একটা মাইনাস আছে, দেখো আমরা যদি কমন নিচ্ছি ই এ বাই 2.303 আর, তাহলে কিন্তু মাইনাসটা থেকে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস 1 বাই t2। ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারবো সেটা হচ্ছে লগ অফ k2 বাই হচ্ছে k1 ইকুয়াল টু হচ্ছে আমাদের ই এ বাই 2.303 আর, এখানে আমরা লসাগু করলে আমরা পাবো হচ্ছে t1 ইন্টু হচ্ছে t2, আর উপর লিখতে পারবো t2 মাইনাস t1। এই যে সর্বশেষ যে সমীকরণ আমরা পাচ্ছি, এটি হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য যদি আমরা শক্তি আর শক্তি নির্ণয় করতে যাই, তখন হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবং সূত্রটা হচ্ছে log of k2 বাই k1 ইকুয়াল হচ্ছে ই এ বাই 2.303 আর ইনটু হচ্ছে t2 মাইনাস t1 বাই হচ্ছে t1 ইনটু t2, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই সম্পর্কিত কিছু গাণিতিক ম্যাথ দেখবো, তাহলে তোমরা হচ্ছে কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হয়ে যেতে পারবা। তো শুরুতে আসো, আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। এবং এই বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন তাপমাত্রা 45 ডিগ্রি এবং হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিক্রিয়াটির দুইটি বেগ ধ্রুবকের মান দেওয়া আছে। অর্থাৎ T1 তাপমাত্রায় আমাদের বেগ ধ্রুবকের মানটা হচ্ছে 2.25 ইন্টু 10 ইনভার্স অফ 5, এবং সেকেন্ড যে তাপমাত্রা আছে অর্থাৎ T2 তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান হচ্ছে 3.75 ইন্টু 10 ইনভার্স অফ 5। এখন আমাদেরকে বের করতে বলা হচ্ছে বিক্রিয়াটির শক্তির মান নির্ণয় করো। তো যেহেতু দুটি ভিন্ন ভিন্ন তাপমাত্রা আছে, এই ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য হচ্ছে আমরা হচ্ছে শক্তি নির্ণয় করব। শুরুতে আমরা আসবো হচ্ছে আমাদের প্রথম তাপমাত্রা T1,
যেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাটাকে কেলভিনে নিতে হবে। আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে নিলে 273 যোগ করতে হবে। যোগ করলে আমরা পাবো হচ্ছে 318 কেলভিন। দেন হচ্ছে আমাদের T2 যে তাপমাত্রাটা 85 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে যদি আমরা কেলভিনে নিই 273 যোগ করে, তাহলে আমরা এখান থেকে ভ্যালুটা পাবো হচ্ছে 358 কেলভিন। এবার দেখো তো দুইটা বেগ ধ্রুবক দেওয়া আছে। প্রথম বেগ ধ্রুবক K1 এর মান হচ্ছে 2.25 ইন্টু হচ্ছে 10⁻⁵, যার একক হচ্ছে মোল পার লিটার এবং হচ্ছে পার সেকেন্ড। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ড যে বেগ ধ্রুবক সেটা হচ্ছে 3.375 ইন্টু হচ্ছে 10⁻⁵ লিটার পার মোল এবং হচ্ছে পার সেকেন্ড। আর আমরা যেহেতু বের করবো হচ্ছে সক্রিয় শক্তি বের করার জন্য আমাদের একটা মোলার গ্যাস ধ্রুবক আর এর মান লাগবে। আচ্ছা, আর এর মানটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে আমাদের একটা ইনফরমেশন ছিল যে আমরা যখন এই আরহেনিয়ার সমীকরণ অনুযায়ী আমাদের সক্রিয় শক্তি বের করব, সেই সক্রিয় শক্তির মূলত একক হচ্ছে আমাদের জুল পার মোল। সক্রিয় শক্তির এককটা হচ্ছে আমাদের জুল পার মোল। আর আমাদের কে মানে তো আমরা বলছিলাম বেগ ধ্রুবক, যার এককটা হচ্ছে লিটার পার মোল এবং হচ্ছে পার সেকেন্ড। আর যেটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা কত হবে। এই সূত্রের জন্য আমি একটু বলে রাখি, আমাদের মোলার গ্যাস ধ্রুবকটার মান হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন এককে আছে। একটা হচ্ছে আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে, আর কি হচ্ছে আমাদের এসআই এককে। তো এসআই এককে তার মানটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন এবং হচ্ছে পার মোল। আর লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর যে মান সেটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এখন যেহেতু দুইটা মানই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের আর এর মান, তাহলে আমরা আসলে কোন মানটা ব্যবহার করব, তার জন্য তোমাদেরকে একটা আমি টেকনিক বলে রাখতেছি। সেটা হচ্ছে পুরোটা ডিপেন্ড করবে আমাদের সূত্রের উপরে। আমাদের সূত্রে যদি চাপ এবং আয়তনের সম্পর্ক থাকে, তখন হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা আমরা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করব। আর যদি সূত্রে আমাদের চাপ বা আয়তন নিয়ে কোনো সম্পর্ক না থাকে, তখন হচ্ছে আমরা আর এর মানটা জুল পার কেলভিন পার মোল এককটা ব্যবহার করব। যেহেতু আমরা আরএন এর সমীকরণ থেকে সক্রিয় শক্তি বের করার জন্য যে সূত্রটা আমরা পেয়েছি বা সমীকরণটা পেয়েছি, সেখানে কিন্তু চাপ বা আয়তনের কোনো সম্পর্ক নেই। যার কারণে আমরা আর এর মানটা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল। আমি আবার একটু বলছি, আমাদের আর এ দুইটা ভিন্ন ভিন্ন এককে মান আছে। আমরা আসলে কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে সূত্রের চাপ এবং আয়তনের কোন সম্পর্ক পাই কিনা। যদি পাই তাহলে হচ্ছে ভরের মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করব, আর যদি না পাই তাহলে হচ্ছে আমাদের জুল পার কেলভিন এককের মানটা আমরা ব্যবহার করব। তোমরা হয়তো মনে রাখো, যেহেতু আমরা সক্রিয় শক্তি নিয়ে কাজ করছি এবং সেই সমীকরণে যেহেতু কোনো ধরনের চাপ বা আয়তন নাই, তাহলে আমরা আর মানটা ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে সেই অনুযায়ী আমাদের যদি আমরা ম্যাথটা করি, আসো তাহলে আমরা এখানে আর মানটা ব্যবহার করতে হবে 8.314 জুল পার কেলভিন এবং হচ্ছে পার মোল। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সক্রিয় শক্তি বের করতে। এখন হচ্ছে আমরা দেখব এই দুটি ভিন্ন তাপমাত্রার জন্য যদি সক্রিয় শক্তি বের করি, তাহলে তার সূত্রটা হচ্ছে, তোমরা লক্ষ্য করেছো, লগ অফ K2 বাই হচ্ছে K1 ইকুয়াল টু হচ্ছে আমাদের EA বাই 2.303 R ইন্টু হচ্ছে আমাদের T2 মাইনাস T1 বাই হচ্ছে T1 ইন্টু হচ্ছে T2। এবার আমরা জাস্ট মানগুলো একটু বসাবো। লগ K2 মান হচ্ছে আমাদের 3.75 ইন্টু হচ্ছে 10⁻⁵, আর K2 মান হচ্ছে 2.25 ইন্টু হচ্ছে আমাদের 10⁻⁵। আর এই পাশে হচ্ছে আমাদের ই এর মান, ই হচ্ছে আমাদের 2.303, আর এর মান হচ্ছে আমাদের 8.314, এবং এখানে আমরা T2 মানটা জানি 358, আর T1 মান হচ্ছে 318।
এখন আমাদের যেহেতু উদ্দেশ্য হচ্ছে ই এর মানটা বের করা, তাহলে আমরা আগে এখানে লগের কাজটা করব। এখানে কি আছে বলতো, লগ অফ 3.75 ইন্টু 10 ইনভার্স অফ কত 5 বাই হচ্ছে আমাদের 2.25 ইন্টু 10 ইনভার্স অফ 5। তাহলে এখান থেকে আমরা পাবো 0.221। আচ্ছা, এবার একটু এদিকে আসো। এটা হচ্ছে এই পাশে যদি আমরা আসি, আমরা 358 থেকে 318 বিয়োগ করলে পাবো হচ্ছে 40। আর এখানে হচ্ছে আমাদের ইএ। আর নিচে যে মানগুলো আছে সবগুলো আমরা হচ্ছে গুণ করে দিব। নিচের মানগুলোকে আমরা গুণ করব। তাহলে এবার যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ই এর মানটা বের করা, তাহলে আমরা লিখতে পারবো 40 ইএ। তাহলে এই দুটা মানও কি হয়ে যাবে, এখন গুণ হয়ে যাবে। 2.221 ইন্টু হচ্ছে 2.303, 8.314, 318 এবং হচ্ছে 358। ফাইনালি তাহলে আমরা ই এ সমান লিখতে পারবো 40 দ্বারা ভাগ হয়ে যাবে পুরাটা মান। তাহলে উপরে হচ্ছে 2.221, 2.303, 8.314, 318 এবং হচ্ছে 358। এখন ভাগ হচ্ছে কত, 40। এই পুরা কাজটুকু আমরা করলে আমাদের সক্রিয় শক্তি ই এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। তিনশো 0.221 ইন্টু হচ্ছে 2.303 ইন্টু হচ্ছে 8.314, 318 গুণ হচ্ছে 358 বাই হচ্ছে আমাদের 40। আমরা পাচ্ছি হচ্ছে 3। এই যে দেখো আমাদের ই এর মানটা চলে আসলো। এবং এখানে শক্তির একক আমরা কি বলছিলাম, জুল পার মোল। আচ্ছা, যদি আমরা এই যে শক্তির মানটা নর্মালি আমরা কি জানি, জুল জানি। যদি আমি কিলো জুলে নিতে চাই, তাহলে হচ্ছে এই মানকে আমরা 1000 দ্বারা যদি ভাগ করি, তখন এই মানটাকে আমরা কিলো জুল এককে নিয়ে যেতে পারবো। জুল থেকে কিলো জুলে নিলে হচ্ছে আমাদের 1000 দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা এই মানকে এখন 1000 দ্বারা যদি ভাগ করি, তাহলে হচ্ছে প্রাপ্ত মানটা হচ্ছে আমাদের কিলো জুলে আমরা পাবো। এটা হচ্ছে কিলো জুল পার মোল। তাহলে এ হচ্ছে আমাদের শক্তির যে ভ্যালুটা আমরা সেটা পেয়ে গেলাম। এখানে প্রথম আমরা জুল পার মোলে বের করেছি, যাকে হচ্ছে 1000 দ্বারা ভাগ করার পর আমরা হচ্ছে কিলো জুলে পেয়ে যাব। পরবর্তীতে আমরা সেকেন্ড যে উদাহরণটা দেখব, এখানে আমাদের বলছে যে লগ কে বনাম 1/t এর লেখচিত্রের একটা ঢালের মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের শক্তির মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে একটা গ্রাফ দেখবো। এই গ্রাফটা হচ্ছে লগ কে বনাম 1/t এর আমাদের হচ্ছে গ্রাফ। একটু আসো তোমরা, গ্রাফটা যদি আমরা লক্ষ্য করি, এই যে গ্রাফ। তাহলে গ্রাফে আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে লগ কে, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/t। আমরা জানি এই গ্রাফটা তৈরি করলে তুমি একটা সরলরেখা পাবা, যেটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখা সমীকরণ। এখন এখান থেকে আমাদের একটা গ্রাফটা তৈরি করার পর আমরা একটা হচ্ছে ঢাল পাবো। দেখো তো ঢালের মানটা কেমন হয়, এই যে ঢাল। এবং আমাদের আরএনের সমীকরণ থেকে আমরা জানি এখানে লগ কে বনাম 1/t এর গ্রাফ তৈরি করলে ঢালের মানটা পাবো মাইনাস ই এ বাই 2.303 আর। ঠিক আছে, তাহলে গ্রাফ অনুযায়ী আমাদের ঢালের যে মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর। এবার হচ্ছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, দেখো তো প্রশ্নে কিন্তু একটা ঢালের মান তোমাকে দেওয়া আছে। সেই মানটা হচ্ছে -2.87 ইন্টু হচ্ছে 10 কিউব। আর আমাদের শক্তি বের করার জন্য একটা আর এর মান লাগবে, এবং আর এর মানটা তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি, 8.314 জুল পার কেলভিন এবং হচ্ছে পার মোল।
আমরা বের করব হচ্ছে সক্রিয়ণ শক্তি ই এর মানটা বের করব। এখন দেখো আমরা লিখতে পারবো তাহলে প্রশ্ন মতে, প্রশ্নটা দেখাটা হচ্ছে আমাদের এই যে ঢাল সমান আমরা কি পাইছি বলতো, মাইনাস ই এ বাই 2.303 আর। আমরা এখানে লিখবো ঢাল সমান মাইনাস ই এ বাই 2.303 আর। এবার আসো ঢালের মানটা আমাদের প্রশ্নে কতটা ছিল, -2.87 10 কিউব ইকুয়াল টু হচ্ছে -2.303 হচ্ছে আর। যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে ই এর মানটা বের করা, তাহলে উভয় পক্ষে কিন্তু মাইনাসটা বাদ চলে যাবে। তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো ই এ সমান 2.87 ইন্টু হচ্ছে 10 কিউব ইন্টু 2.303। আমরা একই সাথে আর মানটা যদি বসা দিই তাহলে 8.314। এই কাজটুকু করলে বা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে সক্রিয় শক্তি ই এর মানটা আমরা পেয়ে যাব। তো আমরা সেই কাজটুকু করি। ইন্টু হচ্ছে 8.314, আমরা পাচ্ছি তার মানটা 54952 পয়েন্ট হচ্ছে 29। তাহলে এখানে এককটা আমরা লিখবো জুল পার মোল। আর যদি আমরা কিলো জুলে নিয়ে যাই তাহলে মূলত হচ্ছে 1000 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ করলে মানটা পাবো 54.95। এবং এখানে এককটা হচ্ছে আমাদের কিলো জুল পার মোল। মানে যার হচ্ছে আমরা জুল থেকে কিলো জুলে যখন আসবো 1000 দ্বারা কি করবো, ভাগ করবো। নেক্সট আমরা আরেকটা উদাহরণ দেখবো। এখানেও একটা গ্রাফে আমরা আঁকবো, তবে সেটা হচ্ছে লন কে বনাম হচ্ছে 1/t এর একটা লেখচিত্র দেওয়া আছে এবং সেখানে ঢালের মান হচ্ছে -10 যদি হয় তাহলে সক্রিয় শক্তির মানটা নির্ণয় করো। তাহলে একই রকম ভাবে আগের গ্রাফটা শুধু ছিল লগ কে বনাম 1/t, এখন লগ এর পরিবর্তে নিয়ে আসা হচ্ছে আমাদের লন কে। তাহলে এবারে যদি আমরা একটু গ্রাফটা তোমাদেরকে দেখাতে চাই, আসলে এখানে আমাদের গ্রাফটার ওয়াই অক্ষ বরাবর হচ্ছে লন কে আর এক্স অক্ষ বরাবর হচ্ছে 1/t। তাহলে আমরা এখান থেকে হচ্ছে একটা সরলরেখা পাবো, ওয়াই অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, এবং এখান থেকে আমরা একটা ঢাল পাবো। এখন এই ঢালের মানটা আসলে কি হবে দেখো তো হচ্ছে, এখন ঢালের মানটা হবে যখন আমি লগ নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ লগ কে বনাম 1/t নিয়ে কাজ করছিলাম, তখন ঢালটা ছিল -ea/2.303 আর। যখন আমি লন নিয়ে কাজ করব তখন হচ্ছে এই 2.303 এটা বাদ যাবে, কারণ আমরা জানি লন সমান হচ্ছে 2.303 হচ্ছে লগ। ঠিক আছে, তাহলে আমরা যখন লন থেকে লগে যাব তখন হচ্ছে 2.303টা আমাদের গুণ করতে হয়। কিন্তু আমরা যদি এবার উল্টা লগ থেকে লনে আসতে চাই তখন হচ্ছে 2.303 দ্বারা ভাগ করতে হয়। এই জন্য আমরা যখন লন কে বনাম 1/t এর আমাদের লেখচিত্র তৈরি করব তখন হচ্ছে আমাদের ঢালের ভ্যালুটা পাবো শুধুমাত্র ই এ বাই হচ্ছে আর, অর্থাৎ 2.303টা কি যাবে, বাদ যাবে। এতটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স। আবার মনে রাখবা লগ কে বনাম 1/t এর গ্রাফ তৈরি করলে -ea/2.303 আর। যখন আমি লগের জায়গায় লন কে নিয়ে আসবো তখন হচ্ছে আমাদের 2.303টা কি যাবে, বাদ যাবে। ঢালের ভ্যালুটা আমরা পাচ্ছি এখন -a হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে ঢালের মানটা দেওয়া আছে, ঢালটা হচ্ছে আমাদের অনলি -10 আর আর এর মানটা আমরা জানি 8.314 জুল পার কেলভিন এবং হচ্ছে পার মোল। আর আমরা বের করব কার মান, আমাদের হচ্ছে সক্রিয়ণ শক্তি ই এর মানটা বের করব। তাহলে প্রশ্ন মতো আমাদের আসলে কি লেখা যায়, প্রশ্ন মতো আমরা লিখবো যে এখন ঢালের মানটা হচ্ছে -ea হচ্ছে আর। তাহলে ঢালের মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে -10/r। উপপক্ষে থেকে যদি মাইনাসটা বাদ চলে যায় তাহলে আমরা লিখতে পারবো ই এ ইকুয়াল টু 10 ইন্টু আর এর মান, আর এর মানটা বসে দিচ্ছি 8.314। আমরা জাস্ট কাজটুকু করলে আমাদের হচ্ছে সক্রিয় শক্তির মানটা পেয়ে যাব।
দেখো বলতো 83.14 একক হচ্ছে কি বলতো জুল পার মোল। আর কিলো জুলে নিলে তুমি হচ্ছে 1000 দ্বারা ভাগ করবা, তাহলে ভাগ করলে তখন হচ্ছে আমাদের পাচ্ছি 0.08314। এটা হচ্ছে আমাদের কিলো জুল পার মোল। তো এই হচ্ছে আমাদের শক্তি সম্পর্কিত আমাদের কনসেপ্ট। আমরা হচ্ছে আমাদের নতুন টপিকে আসবো, সেটা হচ্ছে মূলত প্রভাবক নিয়ে, এবং তার প্রকারভেদ নিয়ে আমরা কথাবার্তা বলবো। শুরুতে হচ্ছে প্রভাবক আসলে কি। দেখা হচ্ছে প্রভাবক হচ্ছে সে সকল রাসায়নিক পদার্থ যারা হচ্ছে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজের গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রভাবক, যার আরেকটি নাম হচ্ছে অনুঘটক। তাহলে আমরা একটু বলি যে আমাদের যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তখন স্বাভাবিকভাবে তার একটা বিক্রিয়ার হার থাকে বা স্বাভাবিক একটা গতি থাকে। কিন্তু আমরা যদি সেখানে কোনো ধরনের পদার্থ ব্যবহার করার কারণে ওই বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস হয় এবং নিজের গঠন এবং ভরে তার কোনো ধরনের পরিবর্তন যদি না হয়, তখন ওই পদার্থটাকে আমরা মূলত বলবো প্রভাবক। তাহলে প্রভাবক মূলত কি করে, সে মূলত হচ্ছে বিক্রিয়ার যে স্বাভাবিক গতি থাকে সেটা বৃদ্ধি অথবা কি করে হ্রাস করে। এবং প্রভাবকের আমাদের আরেকটি নাম হচ্ছে অনুঘটক। এবার দেখবো হচ্ছে আমাদের প্রভাবন। প্রভাবনটা হচ্ছে যে প্রভাবকের উপস্থিতিতে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার যে বেগ ত্বরান্বিত হওয়ার যে ঘটনা, তাকে মূলত আমরা বলবো হচ্ছে প্রভাবন। এবং এই ধর্মের নামটা হচ্ছে অনুঘটক। খেয়াল করো, পদার্থের নামটা হচ্ছে প্রভাবক বা অনুঘটক, এবং প্রভাবকের কারণে যে আমাদের বিক্রিয়ার হারটা ত্বরান্বিত হয়, সেই ধর্মটা হচ্ছে আমাদের প্রভাবন বা হচ্ছে অনুঘটক। এখান থেকে আমরা মূলত আসলে আমাদের এমসিকিউ পরীক্ষা আসে, আমাদের বিভিন্ন ধরনের প্রকারভেদের আছে, প্রভাবকের প্রকারভেদ আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো প্রথম হচ্ছে প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের প্রভাবক গুলো হচ্ছে 4 প্রকার। মানে আমরা প্রভাবক যে প্রথম যে ক্লাসিফিকেশনটা করব, সেটা হচ্ছে প্রভাবন ক্ষমতার উপর ভিত্তি করে। প্রভাবন ক্ষমতা বলতে বোঝাচ্ছে মানে আমাদের হচ্ছে এই বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস পাবে কিনা সেই ক্ষমতার উপর ভিত্তি করে মূলত হচ্ছে প্রভাবক 4 প্রকার। আমরা প্রথমটা দেখব, সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। তো এটা সিম্পলি হচ্ছে যে সকল প্রভাবক কোন একটি রাসায়নিক বিক্রিয়ার যে স্বাভাবিক গতি সেটি কি করে বৃদ্ধি করে, তাদেরকে বলা হচ্ছে ধনাত্মক প্রভাবক। অর্থাৎ যে প্রভাবক গুলো উপস্থিত থাকলে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। তো আমরা যদি এখানে একটা বিক্রিয়া দেখি যে KClO3, মানে এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট, এখানে যদি আমরা একটা প্রভাবক ব্যবহার করি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, তখন এই প্রভাবকের উপস্থিতিতে এটি বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে যৌগটার নাম আমরা কি বলছিলাম, পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট। তো পটাশিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তো এখানে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্রভাবকটা ব্যবহার করা হয়, তখন এই প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়ার গতি আমাদের বৃদ্ধি পায়, যার কারণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে ধনাত্মক প্রভাবক। তো এরকম আমাদের অনুরূপ আরো কিছু প্রভাবক আছে ধনাত্মক প্রভাবক, সেগুলো আমরা একটু মনে রাখবো। যেমন হচ্ছে প্লাটিনাম, V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, আয়রন আছে, কপার আছে এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে। এই সকল হচ্ছে আমাদের বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, যার কারণে এদেরকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক প্রভাবক। এবার আমরা আসবো ঋণাত্মক প্রভাবক নিয়ে। তার মানে হচ্ছে ধনাত্মক প্রভাবকের বিপরীত হবে, অর্থাৎ যে প্রভাবক গুলো কোন একটি রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে। স্বাভাবিক গতিকে যখন হ্রাস করবে তখন সেটাকে বলবো ঋণাত্মক প্রভাবক। আমরা যদি একটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ফসফরিক অ্যাসিড অর্থাৎ H3PO4 এই প্রভাবকের উপস্থিতি যখন বিক্রিয়া করা হবে, আমরা এখান থেকে পাবো হচ্ছে পানি এবং হচ্ছে অক্সিজেন গ্যাস। এখন কথা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড যখন স্বাভাবিকভাবে বিয়োজিত হয়, তখন পানি এবং অক্সিজেন উৎপন্ন হওয়ার যে গতিটা থাকে,
আমরা যখন এখানে ফসফরিক অ্যাসিড নামক প্রভাবকটা ব্যবহার করব, তখন এই বিক্রিয়ার স্বাভাবিক গতিটা হচ্ছে হ্রাস। এই জন্য এখানে এই ফসফরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। এরকম আমাদের অনুরূপ আরো কিছু প্রভাবক আছে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ইউরিয়া এবং হচ্ছে গ্লিসারিন। এই প্রভাবকগুলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে, যার কারণে এরা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। আমরা জাস্ট হচ্ছে প্রভাব মানে কোনগুলো ধনাত্মক প্রভাবক, কোনগুলো ঋণাত্মক প্রভাবক, এগুলোর নামটা একটু আমাদের মনে রাখবো আমাদের এমসিকিউ অংশের জন্য। পরবর্তী আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আচ্ছা, এখানে একটু কাহিনীটা দেখো। এটা হচ্ছে একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে তখন ওই বিশেষ বিক্রিয়ককে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক। মানে হচ্ছে এখানে একটি বিশেষ ধরনের বিক্রিয়কের প্রভাবে অন্যের রাসায়নিক বিক্রিয়া, অন্য একজন বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া কি করবে, অংশগ্রহণ করবে, তখনই সেটাকে বলা হচ্ছে, ওই বিশেষ যে বিক্রিয়কের প্রভাবে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে তাকে বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে আমি যদি তোমাদেরকে একটা জিনিস বলি যে আমাদের আবিষ্ট প্রভাবকটা আমরা বুঝবো একটা বিক্রিয়ার মাধ্যমে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং সেটি হচ্ছে, ধরো আমাদের একটা যৌগ Na2SO3 এবং এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম সালফাইড। মনে রাখবেন, Na2SO3 যৌগটার নাম হচ্ছে সোডিয়াম সালফাইড। তাকে যখন অক্সিজেন দ্বারা বিক্রিয়া করা হয় তখন এটি জারিত হয়ে Na2SO4 সোডিয়াম সালফেট আমাদের উৎপন্ন করবে। সোডিয়াম সালফেট আমাদের উৎপন্ন হয়। তাহলে খেয়াল করো, সোডিয়াম সালফাইড তাকে অক্সিজেন দ্বারা জারিত করলে নরমালি সে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন হয়। ঠিক তেমনি আমরা যদি এখন সোডিয়াম আর্সেনাইড যদি নিই, Na3SO3 সোডিয়াম আর্সেনাইড, সোডিয়াম যদি আর্সেনাইডকেও এরকম অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয়, এখন এটি নরমালি হচ্ছে অক্সিজেন দ্বারা হচ্ছে জারিত হয় না, জারিত হয় না। তাহলে খেয়াল করো, সোডিয়াম সালফেট অক্সিজেন দ্বারা জারিত হলেও সোডিয়াম আর্সেনাইড অক্সিজেন দ্বারা জারিত হয় না। তবে উনি এই সোডিয়াম আর্সেনাইডকে যদি আমরা সোডিয়াম সালফাইড সহযোগে অক্সিজেন দ্বারা জারিত করি তখন কিন্তু সেই বিক্রিয়াটা দেয়। তার মানে দেখো তো, আমরা যদি এখন এই সোডিয়াম যে আর্সেনাইডটা আছে তাকে যদি সোডিয়াম সালফেট সহ অক্সিজেন দ্বারা জারিত করি তখন কিন্তু সে জারিত হবে এবং হচ্ছে আমাদের নতুন একটি যৌগ উৎপন্ন করবে, যার নাম হচ্ছে সোডিয়াম আর্সেনেট। ছিল আর্সেনাইড, হয়ে যাবে কি এখন আর্সেনেট। সেটা হচ্ছে Na3ESO4। ঠিক আছে, সোডিয়াম আর্সেনেট। তাহলে আর্সেনাইড, সোডিয়াম সালফেট এই বিশেষ প্রভাবকের বা বিশেষ বিক্রিয়কের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে যেহেতু আমাদের সোডিয়াম আর্সেনেট উৎপন্ন করে, তাহলে আমরা যে বিশেষ বিক্রিয়কটির নাম পেলাম সোডিয়াম সালফেট, এটি হচ্ছে আমাদের এখানে আবিষ্ট প্রভাবক। তাহলে আমরা আবার রিপিট করছি যে আমাদের আবিষ্ট প্রভাবক হবে যে একটি বিশেষ বিক্রিয়কের উপস্থিতিতে বা প্রভাবে অপর একটি বিক্রিয়ক যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন ওই বিশেষ বিক্রিয়কটাকে আমরা বলবো হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে এখানে আমরা দেখলাম যে সোডিয়াম সালফাইড নরমালি অক্সিজেন দ্বারা জারিত হয়ে সোডিয়াম সালফাইড উৎপন্ন করে ফেলে, কিন্তু সেম ভাবে সোডিয়াম সালফার আর্সেনাইড অক্সিজেন দ্বারা কিন্তু জারিত হয় না। সে কখন জারিত হবে, যদি এই সোডিয়াম আর্সেনাইডের সাথে আমরা এই বিশেষ বিক্রিয়ক সোডিয়াম সালফাইড যুক্ত করি, তখন সে জারিত হয়ে সোডিয়াম আর্সেনাইড উৎপন্ন করে। যেহেতু এই বিশেষ বিক্রিয়কের উপস্থিতিতে সোডিয়াম আর্সেনাইড কি করে, বিক্রিয়া করে, এর জন্য সোডিয়াম সালফাইডটা হচ্ছে এখানে আমাদের আবিষ্ট প্রভাবক। এই সোডিয়াম সালফাইডটা হচ্ছে আমাদের আবিষ্ট প্রভাবক। মানে এটাকে আমি একটা ঘটনা দ্বারা তোমাদেরকে ব্যাখ্যা করি। ধরো তোমরা দুজন বন্ধু, দুজনে একসাথে কলেজে আসা যাওয়া করো, একজনের সাথে একজনের অনেক বেশি একদম বন্ডিংটা অনেক ভালো। এবং এই সময় একটা সময় দেখা যায় যে কোনো একটা বন্ধু যদি বলে যে আমি কালকে কলেজে যাব না, দেখা যাচ্ছে সে না গেলে অপরজনও যাইতে চায় না। তার মানে আবার দেখা যাচ্ছে যে একজন গেলে তার সাথে অন্যজনে কি করে বলতো, কলেজে যাওয়ার জন্য অংশগ্রহণ করতে চায়।
ঠিক একই রকম ভাবে আবিষ্ট প্রভাব হচ্ছে একটি বিশেষ বিক্রিয়কের উপস্থিতিতে যখন অন্য একজনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, তখন ওই বিক্রিয়কটাকে বা ওই নির্দিষ্ট বিশেষ বিক্রিয়কটাকে আমরা বলবো হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে আমরা এই বিক্রিয়া পাইলাম যে সোডিয়াম সালফাইড আমাদের হচ্ছে আবিষ্ট প্রভাবক রূপে কাজ করে। পরে আমরা আরেকটা প্রভাবক দেখবো, সেটা হচ্ছে আমাদের অটো বা স্বপ্রভাবক। স্ব মানে হচ্ছে নিজ, অর্থাৎ কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় আমাদের বিক্রিয়ক থেকে যে উৎপাদ তৈরি হয় সেখান থেকে কেউ যদি নিজেই আমাদের প্রভাবকের ভূমিকাটা পালন করে তখন তাকে বলা হচ্ছে অটো বা স্বপ্রভাবক। দেখো আমরা সংজ্ঞার মাধ্যমে শিখবো যে কোনো রাসায়নিক বিক্রিয়া, দেখো উৎপন্ন পদার্থের মানে যে উৎপাদটা আমাদের তৈরি হয় তাদের মধ্যে যখন কোনো একটি নিজেই প্রভাবকের ধর্মটা প্রদর্শন করে তখন ওই বিক্রিয়া উৎপাদটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অটো বা হচ্ছে স্বপ্রভাবক। আমরা আবার একটু দেখি, কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের যে কোনো একটি যখন প্রভাবকের ধর্ম প্রদর্শন করে এবং একই সাথে সে নিজেই বিক্রিয়কের গতি কি করে, বৃদ্ধি করে, মানে বিক্রিয়ার যে স্বাভাবিক গতিটা ছিল সেটাকে যদি বৃদ্ধি করে তখন ওই যে তাকে বলা হবে অটো বা হচ্ছে স্বপ্রভাবক। তার মানে এখানে হচ্ছে কোন একটা বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে যে আমাদের উৎপাদ তৈরি হয় সেখান থেকে কোন একটি উৎপাদ যদি নিজেই প্রভাবকের ভূমিকাটা পালন করে এবং একই সাথে ওই বিক্রিয়ার যে স্বাভাবিক গতিটা ছিল সেটাকে যদি বৃদ্ধি করে তখন তাকে আমরা বলবো হচ্ছে অটো বা স্বপ্রভাবক। দেখো হচ্ছে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের অক্সালিক অ্যাসিড যেমন H2C2O4, আচ্ছা আমি একটু লিখেই বুঝাই যে ধরো একটা অক্সালিক অ্যাসিড, তাকে তুমি যদি সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা বিক্রিয়া করো তাহলে যে অক্সালিক অ্যাসিডকে আমরা কি করব, সালফারিক অ্যাসিড সহ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে মূলত বিক্রিয়া করলে আমাদের উৎপাদ তৈরি হবে। তাহলে এখন এখানে একটা তোমরা জিনিস মনে রাখবা যে পটাশিয়াম যে পারম্যাঙ্গানেট তার একটা বর্ণ থাকে, তোমরা জানো সেটা হচ্ছে গোলাপি বর্ণ, ঠিক আছে? তো বিক্রিয়াটা যখন শুরু হয় তখন হচ্ছে বেসিক্যালি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা ধীরে 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 আমাদের হচ্ছে বর্ণহীন হওয়া শুরু করে, মানে বর্ণ পরিবর্তন করা শুরু করে। যখনই এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পর আমাদের উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। অর্থাৎ অক্সালিক অ্যাসিডকে সালফিউরিক অ্যাসিড সহযোগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখন বিক্রিয়া করা হয় তখন আমাদের উৎপাদ তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং হচ্ছে পটাশিয়াম সালফেট। এখন কথা হচ্ছে, আমি যে তোমাকে বললাম যে বিক্রিয়া যখন শুরু হচ্ছে বা বিক্রিয়ক যখন বিক্রিয়া অংশগ্রহণ করছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা আছে সেটা হচ্ছে ধীরে 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 আমাদের বর্ণ পরিবর্তন করবে। কিন্তু যখনই আমাদের এই যে ম্যাঙ্গানিজ সালফেট এই উৎপাদটা আমরা পেয়ে যাব, এখানে যে ম্যাঙ্গানিজ আয়নটা আছে অর্থাৎ ম্যাঙ্গানিজ সালফেট থেকে সালফেটটা বাদ দেওয়ার পর আমাদের আয়নটা থাকবে হচ্ছে ম্যাঙ্গানাস আয়ন। এই ম্যাঙ্গানাস আয়ন উৎপন্ন হওয়ার সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা আগে ধীরে ধীরে আমাদের বর্ণ পরিবর্তন করতো, এই ম্যাঙ্গানাস আয়নটা পাওয়ার সাথে সাথে আমাদের বর্ণ পরিবর্তনটা দ্রুত সংঘটিত হয়। অর্থাৎ এই ম্যাঙ্গানাস আয়ন নিজেই এই ম্যাঙ্গানাস আয়ন নিজেই আমাদের বিক্রিয়ার হারকে বৃদ্ধি করছে। এজন্য আমাদের ম্যাঙ্গানিজ 2+ এটি হচ্ছে আমাদের এখানে অটো বা স্বপ্রভাবক। আমি কথাটা আবার একটু বলছি যে আমাদের অক্সালিক অ্যাসিডের দ্রবণে সালফারিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যখন আমরা দ্রবণ যোগ করব তখন হচ্ছে আমাদের শুরুতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা আছে এটা ধীরে 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 আমাদের বর্ণ পরিবর্তন করতে থাকবে। কিন্তু এদের বিক্রিয়ায় আমাদের যেটা উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং হচ্ছে পটাশিয়াম সালফেট। যখনই ম্যাঙ্গানিজ সালফেটটা আমাদের উৎপন্ন হয় এবং সেখান থেকে সৃষ্ট যে ম্যাঙ্গানিজ 2+ আয়ন উৎপন্ন হওয়ার সাথে সাথে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা আগে ধীরে ধীরে আমাদের বর্ণ পরিবর্তন করতো, এখন সেটা খুব দ্রুত আমাদের বর্ণ পরিবর্তন করবে। এই থেকে আমরা বুঝতে পারি যে আমাদের বিক্রিয়ার গতি কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের এখানে বাহির থেকে কোনো ধরনের আমরা পদার্থ যোগ করে নেই, আমাদের উৎপন্ন ম্যাঙ্গানিজ সালফেটের ম্যাঙ্গানিজ আয়নটাই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, যার কারণে আমরা এই ম্যাঙ্গানিজ 2+ কে বলবো হচ্ছে এই বিক্রিয়ার জন্য হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা আরো দুই ধরনের প্রভাবক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের
আরো দুই ধরনের প্রভাবক নিয়ে আমরা কথা বলবো। প্রথমটা হচ্ছে প্রভাবক সহায়ক বা হচ্ছে প্রমেটর। আচ্ছা, এটা হচ্ছে কি, মানে একটা প্রভাবককে সহযোগিতা করবে যারা, তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রভাবক সহায়ক। অর্থাৎ যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা আরো বৃদ্ধি করে, তাদেরকে বলা হচ্ছে প্রভাবক সহায়ক বা হচ্ছে প্রমোটর। অর্থাৎ যে সকল পদার্থ কোনো একটি প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা আরো বৃদ্ধি করে দেয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রভাবক সহায়ক। যেমন তোমরা জানো যে আমাদের এই নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এখানে প্রভাবক হিসাবে মূলত ব্যবহার করা হচ্ছে আয়রন। ঠিক আছে, আয়রন ব্যবহার করলে এখানে একটা বিক্রিয়ার প্রভাবন ক্ষমতা আমাদের আছে। আমরা যদি সেখানে আরেকটা জিনিস ব্যবহার করি যেটা হচ্ছে প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক রূপে আমরা ব্যবহার করতে পারি মলাডিয়াম, MO। এই যৌগটার নাম হচ্ছে আমাদের মলাডিয়াম। এখন মলাডিয়াম ব্যবহার করলে কি হবে, যে আমাদের আয়রনের যে স্বাভাবিক প্রভাবক ধর্মটা ছিল সেটা আনুষ্ঠানিকভাবে বৃদ্ধি পাবে। এই জন্য এই বিক্রিয়ায় মলাডিয়ামটা হচ্ছে আমাদের প্রভাবক সহায়ক বা হচ্ছে প্রমোটর। এবার আমরা যদি দেখি আরেকটা হবে প্রভাবক বিষ। আচ্ছা, এটা হচ্ছে তার বিপরীত। অর্থাৎ যে রাসায়নিক পদার্থের উপস্থিতিতেই বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা উল্টা হ্রাস পায় বা একটা সময় পুরোটা কি করে দেয়, বন্ধ করে দেয়, মানে প্রভাবন ধর্মটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তখন ওইটাকে বলবো হচ্ছে আমরা প্রভাবক বিষ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কোন একটি পদার্থ যখন কোন একটি প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা বৃদ্ধি না করে উল্টা কি করে, হ্রাস করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রভাবক বিষ। যেমন আমরা যদি এই বিক্রিয়াটা দেখি, যে সালফার ডাইঅক্সাইড, তাকে যদি আমরা অক্সিজেন দ্বারা জারিত করি, তখন প্রভাবক হিসেবে আমাদের ব্যবহার করা হয় প্লাটিনাম। প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম, এবং সেখান থেকে আমাদের উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটা পদার্থ ব্যবহার করি যেটি হচ্ছে প্রভাবক বিষ, তার নাম দেখো তো AF2O3, আর্সেনিক ট্রাইঅক্সাইড। এই যৌগটার নাম হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, আর্সেনিক ট্রাইঅক্সাইড। আমাদের হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। আর্সেনিক ট্রাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এখন কি হচ্ছে বলতো, এই যে আমরা প্লাটিনাম প্রভাবটা আমাদের ছিল, এখানে যদি আমরা আর্সেনিক ট্রাইঅক্সাইডটা ব্যবহার করি, তখন এই প্লাটিনামের প্রভাবন ধর্মটা কি হবে, উল্টা হ্রাস পাবে। এই জন্য আমাদের আর্সেনিক ট্রাইঅক্সাইডটা হচ্ছে এখানে প্রভাবক বিষ। তাহলে সোজা কথা হচ্ছে, যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা বৃদ্ধি করে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রভাবক সহায়ক, যেমন আমরা মলাডিয়াম দেখেছিলাম। আর যদি যারা হচ্ছে প্রভাবকের প্রভাবন ধর্মটা হ্রাস করে, তাদেরকে বলা হচ্ছে প্রভাবক বিষ, যেমন হচ্ছে আমাদের আর্সেনিক ট্রাইঅক্সাইড আমরা দেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আহ আরো দুটা জিনিস প্রভাবক দেখবো, সেটা হচ্ছে ভৌত অবস্থার উপর ভিত্তি করে। ভৌত অবস্থার উপর ভিত্তি করে আমাদের প্রভাবক গুলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, ভৌত অবস্থা বলতে আমরা যেটা বুঝি, যে কঠিন, তরল, জলীয় বা হচ্ছে আমাদের গ্যাসীয়। এই ভৌত অবস্থার উপর ভিত্তি করে আমাদের প্রভাবক গুলো আবার দুই প্রকার হতে পারে। একটি হচ্ছে আমাদের সমসত্ব প্রভাবক। আচ্ছা, সমসত্ব প্রভাবকটা দেখো, যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রভাবক সহ বিক্রিয়ায় সকল পদার্থ, বিক্রিয়ায় সকল পদার্থ বলতে বোঝাচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই যদি একই দশা বা ভৌত অবস্থায় থাকে, দশা বা অবস্থা আমাদের একই কথা, সবাই যখন একই অবস্থা থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব প্রভাবক। খেয়াল করো, আমাদের যে প্রভাবন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়া অংশগ্রহণকারী সকল বিক্রিয়ক এবং হচ্ছে উৎপাদ সবাই যদি একই অবস্থা বা দশা অবলম্বন করে বা থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমসত্ব প্রভাবক। এবং তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, যে এখানে প্রভাবক বলো, বিক্রিয়ক বলো, উৎপাদ বলো, সবগুলাই গ্যাসীয় বা হচ্ছে তরল অবস্থায় থাকে।
তো সবার ভৌত অবস্থা যদি সেম থাকে এবং সেটাকে আমরা বলবো মূলত হচ্ছে সমসত্ব প্রভাবক, এবং তারা মূলত হচ্ছে গ্যাস বা হচ্ছে তরল অবস্থায় বিদ্যমান থাকবে। তো আমরা একটা বিক্রিয়া দেখি যে এখানে হচ্ছে ধরো সালফার ডাইঅক্সাইড, যার ভৌত অবস্থা হচ্ছে এখানে গ্যাসীয়, এবং তার সাথে আমরা একটা অক্সিজেন গ্যাস ব্যবহার করব, এটা ভৌত অবস্থায় গ্যাসীয়। এবং এখানে একটা প্রভাবক ব্যবহার করা হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড, এটারও ভৌত অবস্থায় দেখা হচ্ছে গ্যাসীয়। এবং এখান থেকে যে আমরা উৎপাদটা পাচ্ছি সালফার ট্রাইঅক্সাইড, এটির ভৌত অবস্থা হচ্ছে কি বলতো গ্যাসীয়। তাহলে বিক্রিয়ক বলো এবং উৎপাদ বলো এবং যে প্রভাবকটা আমরা ব্যবহার করছি, সবার যেহেতু আমাদের ভৌত অবস্থায় একই বা গ্যাসীয় আছে, এজন্য এখানে নাইট্রোজেন মনোক্সাইডকে আমরা বলবো সমসত্ব প্রভাবক। এরপর দেখো হচ্ছে আমাদের আরো একটি বিক্রিয়া যদি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের সুক্রোজ C12H22O11, এটাকে সুক্রোজ বা চিনি বলে। তাহলে এই সুক্রোজকে আমরা কি, সুক্রোজটা কোথায় থাকে দেখো তো, জলীয় অবস্থায়, এবং তার সাথে আমরা পানি ব্যবহার করব বা আদ্র বিশ্লেষিত করব। এটা কেমন থাকে, লিকুইড। এখানে আমরা একটা প্রভাবক ব্যবহার করব সালফিউরিক অ্যাসিড, এটিও দেখো তো জলীয় অবস্থা আমাদের আছে। এবং এখান থেকে যে আমাদের উৎপাদগুলো আমরা পাবো, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। গ্লুকোজ হচ্ছে C6H12O6, এটি হচ্ছে লিকুইড, এবং যে ফ্রুক্টোজটা পাবো তারও সংখ্যা হচ্ছে সেম C6H12O6, এটা হচ্ছে আমাদের, এটাও আমাদের লিকুইড অবস্থা থাকবে। এখানে একটাকে আমরা বলছি গ্লুকোজ, আর একটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা একটু বলে রাখি যে আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কিন্তু আণবিক সংকেত একই, তাদের গাঠনিক সংকেতটা ভিন্ন হয়। তো এখানে আমরা যেটা মূলত দেখবো যে সুক্রোজকে আমরা হচ্ছে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করবো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, সেখানে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। এবং এখানে যদি তোমার দেখো যে আমাদের মানে বিক্রিয়ক গুলো লিকুইড বা জলীয় অবস্থায় আছে, উৎপাদ গুলো আমাদের লিকুইড অবস্থা আছে, এবং যে আমরা প্রভাবকটা ব্যবহার করলাম সালফিউরিক অ্যাসিড, এটি জলীয় অবস্থা আমাদের আছে। তার মানে হচ্ছে এখানে বিক্রিয়ক, উৎপাদ এবং হচ্ছে প্রভাবক সবারই ভৌত অবস্থা যেহেতু একই, এই জন্য আমরা এখানে যে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হচ্ছে তাকে আমরা সমসত্ব প্রভাবক বলে থাকি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। আচ্ছা, অসমসত্ব প্রভাবকটা কি? যে প্রববন বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকটি বিক্রিয়ক এবং উৎপাদ থেকে ভিন্ন দশায় থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে অসমসত্ব প্রভাবক। অর্থাৎ যে প্রভাবকটা আমাদের ধরো বিক্রিয়ক এবং উৎপাদ যে অবস্থায় থাকবে বা ভৌত অবস্থায় থাকবে তাদের থেকে ভিন্ন দশা ধারণ করে, তখনই সেই প্রভাবকটাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবক। যেমন দেখা হচ্ছে আমরা যদি সালফার ডাইঅক্সাইড, এটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, তাকে অক্সিজেন সাথে বিক্রিয়া করলাম, তারও ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয়, এবং এখানে যে প্রভাবকটা ব্যবহার করলাম প্লাটিনাম, এটা কিন্তু ভৌত অবস্থায় সলিড বা হচ্ছে কঠিন অবস্থা আছে। আর এখান থেকে যে আমরা উৎপাদটা পাচ্ছি সালফার ডাইঅক্সাইড, এটিও কিন্তু আমাদের গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে লক্ষ্য করো বিক্রিয়ক এবং উৎপাদ সবাই কিন্তু গ্যাসীয় অবস্থায়, কিন্তু আমি যে প্রভাবকটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কঠিন অবস্থায়। যেহেতু এই প্লাটিনাম প্রভাবকটা উৎপাদ এবং বিক্রিয়কের দশা থেকে ভিন্ন দশায় অবস্থান করছে, যার কারণে তাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবক। আর একটা উদাহরণ যদি তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH2, এর নাম হচ্ছে আমাদের ইথিন, এটিও ভৌত অবস্থায় থাকে হচ্ছে গ্যাস। তারপর তাকে হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস সাথে যদি বিক্রিয়া করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এবং নিকেলের দশাটা হচ্ছে আমাদের সলিড, এবং এখান থেকে আমরা মূলত পাবো হচ্ছে ইথেন। তুমি এটা 9-10-এ পড়ছো, ইথেনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে হচ্ছে আমাদের ইথেন পাওয়া যাবে, এবং এটিও ভৌত অবস্থায় হচ্ছে গ্যাস। লক্ষ্য করো তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলা গ্যাসীয় অবস্থা আছে, কিন্তু আমাদের যে প্রভাবক সেটি হচ্ছে সলিড। যার কারণে বিক্রিয়ক এবং উৎপাদ থেকে যেহেতু আমাদের প্রভাবকের দশাটা ভিন্ন, তাহলে নিকেলকে আমরা এখানে বলবো হচ্ছে অসমসত্ব প্রভাবক। আর হচ্ছে আমাদের এবার আমরা কিছু দেখব যে আমাদের বিভিন্ন শিল্প ক্ষেত্রে আমাদের প্রভাবক ব্যবহার করার প্রয়োজন হয়, যারা হচ্ছে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে, মানে বৃদ্ধি বা কি করে হ্রাস করে,
তো আমরা এরকম শিল্পক্ষেত্রে ব্যবহৃত কিছু প্রভাবকে নিয়ে আলোচনা করব, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য লাগতে পারে আমাদের। তো প্রথমটা হচ্ছে আমরা যেটা দেখবো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া আমাদের যে অ্যামোনিয়াটা উৎপন্ন হয়, এখানে আমরা আসলে কি কি প্রভাবকটা ব্যবহার করতে পারি। যেমন এখানে মূলত ম্যাক্সিমাম ব্যবহার করা হচ্ছে আয়রন, এছাড়াও পটাশিয়াম অক্সাইড এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা যেতে পারে। এটা কোথায় কাজে লাগবে দেখো তো, হচ্ছে যখন হ্যাবারবস পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য আমাদের এই প্রভাবক গুলো ব্যবহার করব। এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা যে আমরা যখন শিল্প উৎপাদন করব, আমাদের নির্দিষ্ট পদ্ধতি থাকে, সেই পদ্ধতির নামগুলো একটু মনে রাখবা। যেমন অ্যামোনিয়া উৎপন্ন করার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে হ্যাবারবস পদ্ধতি, এবং সেখানে কিভাবে হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হবে, যেখানে প্রভাবক আয়রন, পটাশিয়াম অক্সাইড বা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা যেতে পারে। এরপর আমরা দেখবো হচ্ছে যে সালফার ডাই অক্সাইডের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করা হয়, এখানে মূলত উৎপন্ন হচ্ছে সালফার ডাই অক্সাইড। এই বিক্রিয়া আমরা প্লাটিনাম বা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি। এই বিক্রিয়ার কাজটা হচ্ছে আমরা যখন স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড যখন উৎপন্ন করব, তখন তার প্রথম ধাপে আমাদের হচ্ছে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করতে হবে। মানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করার যে প্রক্রিয়া সেখানে হচ্ছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে প্রথমে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, তারপর সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এখন যেটা হবে যে স্পর্শ পদ্ধতিতে আমরা যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করব, তার প্রথম ধাপ হচ্ছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা, যেখানে প্লাটিনাম হিসেবে আমাদের প্রভাবক হিসেবে ব্যবহার করা হবে প্লাটিনাম বা হচ্ছে ভ্যানাডিয়াম অক্সাইড। এবার আসলে দেখো তার একটা বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন মনোক্সাইড এবং হচ্ছে পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়া আমাদের প্রভাবক হিসাবে প্লাটিনাম বা হচ্ছে রোডিনিয়াম ব্যবহার করা হবে, RH মানে সোডিয়াম। এই প্রভাবকগুলো ব্যবহার করা যেতে পারে। এটির কাজ হচ্ছে মূলত অসওয়াল পদ্ধতিতে যখন আমরা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করার প্রথম ধাপে আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করার যে পদ্ধতি সেটা হচ্ছে অসওয়াল পদ্ধতি। অসওয়াল পদ্ধতিতে প্রথম ধাপে আমাদের উৎপন্ন করতে হয় নাইট্রোজেন মনোক্সাইড, এবং অ্যামোনিয়া এবং অক্সিজেনের বিক্রিয়াতে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হয়, তখন আমাদের প্রভাবক রূপেই প্লাটিনাম বা হচ্ছে RH রোডিয়াম ব্যবহার করা যায়। তারপর আরেকটি বিক্রিয়া হচ্ছে দেখো তো, মিথেনকে যদি আমরা পানি দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, সেখানে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে প্রভাবক রূপে ব্যবহার করা হয় নিকেল। আচ্ছা, তাহলে এটা কাজটা কি দেখো তো, স্টিম হাইড্রোকার্বনের পুনর্গঠন এবং হাইড্রোজেন উৎপাদন করার জন্য মূলত আমাদের এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। তো দেখো তো হচ্ছে মানে মিথেন থেকে তাকে পানির সাথে বিক্রিয়া করে আমরা যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন করব, সেই বিক্রিয়া আমাদের প্রভাবক রূপে নিকেল ব্যবহার করা হয়। তারপর দেখো হচ্ছে কার্বন মনোক্সাইডকে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করা হয়, তখন আমাদের একটা যৌগ উৎপন্ন হয় CH3OH, এর নাম হচ্ছে আমাদের ইথানল। তার মানে আমরা ইথানল হচ্ছে একটা অ্যালকোহল। তো কার্বন মনোক্সাইডকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে মূলত হচ্ছে আমাদের ইথানলটা উৎপন্ন হয়, এবং এই ইথানল উৎপন্ন করার জন্য আমাদের জিঙ্ক অক্সাইড অথবা ক্রোমিয়াম কার্বনেট, জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম কার্বনেট ব্যবহার করা যায়। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের শিল্পক্ষেত্রে মিথানল উৎপন্ন করার জন্য, সরি আমরা এটা ইথানল না, এটা হচ্ছে মিথানল, এক কার্বন মিষ্ট অ্যালকোহলের নাম হচ্ছে আমাদের মিথানল। এই মিথানল তৈরি করার জন্য আমাদের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের যে বিক্রিয়াটা হয়, সেখানে জিঙ্ক অক্সাইড বা ক্রোমিয়াম কার্বনেট প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো হচ্ছে আমাদের আছে CH2CH2, এটার নাম হচ্ছে আমাদের ইথিন। ইথিনকে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করা হয়, উৎপন্ন হচ্ছে ইথেন। আচ্ছা, একটু বলে রাখি, কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকে তখন তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যখন কার্বন কার্বন একক বন্ধন হয় তখন তাকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন ছিল, তাকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা যে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করেছি, এখানে প্রভাবক হিসাবে প্লাটিনাম বা হচ্ছে পিডি, প্যালাডিয়াম বা হচ্ছে নিকেল ব্যবহার করা হয়। তাহলে পিডি মানে হচ্ছে মনে রাখবা প্যালাডিয়াম। এই প্রভাবকগুলো আমাদের ব্যবহার করা হয়, প্লাটিনাম, প্যালাডিয়াম বা হচ্ছে নিকেল ব্যবহার করা হয়। তো আমরা এখানে বলতে পারি যে অসম্পৃক্ত ভোজ্য তেল থেকে
কঠিন উৎপাদনের ভোজ্য তেলের হাইড্রোজেনেশনে ব্যবহৃত করা হয়। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা আমরা দেখবো যে কার্বন মনোক্সাইডকে যদি আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা হয়, এখানে দেখাতে হচ্ছে 8 মোল কার্বন মনোক্সাইড এবং 17 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা একটা যৌগ পাবো, উচ্চতর হাইড্রোকার্বন 8 কার্বন বিশিষ্ট, যার নাম হচ্ছে আমাদের অকটেন। 8 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন বা অ্যালকেনের নামটা হচ্ছে আমাদের অকটেন। তাহলে দেখো তো শিল্পক্ষেত্রে এই কার্বন মনোক্সাইড 8 মোল এবং 17 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা যে অকটেন উৎপন্ন করব, সেখানে প্রভাবক হিসাবে কার্বন মনোক্সাইড বা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়। আর যদি আমরা বলি শিল্পক্ষেত্রে এটাকে বলা হচ্ছে গ্যাসোলিন উৎপাদনের জন্য আমাদের এই প্রভাবকগুলো ব্যবহার করা হয়। আমরা এই ফাক্টটা একটু মনে রাখবো, আমাদের নরমাল হচ্ছে কোন ধরনের বিক্রিয়ায় কোন ধরনের প্রভাবকগুলো ব্যবহার করা যায় শিল্পক্ষেত্রে, সেটা আমরা দেখবো। সর্বশেষ আমরা যেটা দিয়ে শেষ করবো সেটি হচ্ছে এনজাইম। তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের অনেকের কাছে এনজাইম এবং প্রভাবক একই রকম মনে হতে পারে। প্রভাবক যেরকম বিক্রিয়া হারকে ত্বরান্বিত করে, আমাদের এনজাইম হচ্ছে বিক্রিয়া সংঘটিত জন্য সেও কি করে বলতো সহায়ক হিসাবে কাজ করে। এখানে আমরা এনজাইমের যে সংজ্ঞাটা পড়বো সেটি হচ্ছে এনজাইম হলো উচ্চ আণবিক ভর বিশিষ্ট প্রাণহীন অদানাদার এবং হচ্ছে নাইট্রোজেন গঠিত রহস্যময় এক প্রকার জটিল কাঠামোর জৈব যৌগ। তার মানে হচ্ছে এনজাইম মূলত হচ্ছে একটা কি প্রাণহীন অদানাদার এবং হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত একটা যৌগ, যেটা হচ্ছে এক প্রকার জটিল জৈব যৌগ হিসাবে কাজ করে। তো আমরা জাস্ট হচ্ছে কয়েকটা এনজাইমের নাম মুখস্থ রাখবো, যেমন হচ্ছে ডায়াস্টেজ, ইনভার্টেজ, মেলটেজ, জাইমেস, ইউরেজ। এরকম আমাদের বেশ কিছু এনজাইম আছে যেগুলো আমাদের হচ্ছে আমাদের কোন একটি রাসায়নিক বিক্রিয়া আমাদের হচ্ছে ভূমিকা পালন করে। আমরা ফর এক্সাম্পল একটা উদাহরণ তোমাদেরকে দেখাই, যেমন হচ্ছে সুক্রোজ। আমাদের হচ্ছে C12H22O11, এর নাম হচ্ছে আমাদের সুক্রোজ। তো এই সুক্রোজ কি করে দেখো, আমাদের ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে তাকে যখন আদ্র বিশ্লেষণ করা হয়, তখন আমরা হচ্ছে এখান থেকে গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজটা পেয়ে থাকি। আমি একটু আগে বলছিলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক ভর কিন্তু সেম, শুধুমাত্র তাদের গাঠনিক সংকেতটা ভিন্ন হয়। গ্লুকোজ এবং কি পাচ্ছে আমাদের ফ্রুক্টোজ আমাদের হচ্ছে উৎপন্ন হয়। তো তোমরা দেখছো যে এখানে এই বিক্রিয়া আমাদের ইনভার্টেজ একটা এনজাইম কাজ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এনজাইম পর্যন্ত আমরা শেষ করলাম।